নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং সেই আন্দোলন থেকে উঠে আসা জয় এই মুহূর্তে যেন সম্পূর্ণভাবে আম জনতার মধ্যে একটা দরজা খুলে দিয়েছে, যে দরজাটা এতদিন ধরে বন্ধ করে রেখেছিল শাসক পক্ষ। এবং সেই জায়গাটা থেকে এই যে ছবিগুলো উঠে আসছে, সেই ছবিগুলো অভাবনীয়। তার কারণ যন্তর মন্তর থেকে তো প্রোটেস্ট উঠে গিয়েছে, কিন্তু দেশ থেকে কি প্রোটেস্ট উঠছে কিংবা সেলিব্রেশন শেষ হচ্ছে? তার কারণ রবিবার গতকাল আপনারা জানেন যে ছুটির দিন ছিল বটেই, কিন্তু গুরুত্বপূর্ণভাবে শিবসেনার ডাকে মহারাষ্ট্রে একটা সেলিব্রেশন শুরু হয়েছিল এবং ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে, সেই সূত্রে সেলিব্রেশনটা হয়েছিল। অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল যে এই প্রোটেস্ট যদি চলে তাহলে তাদের পাশে দাঁড়াবে শিবসেনা, এবং সেই সূত্রে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে, সেই যে শিবসেনা, পুরনো শিবসেনা, বালা সাহেব ঠাকরে শিবসেনা, তাদের পক্ষ থেকে একটা ডাকার কথা ছিল যে সলিডারিটি দেখাবে ককরোচ জনতা পার্টির পক্ষে, এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তারা চেয়ে এই আন্দোলনটা করবে। কিন্তু সেখানে সেলিব্রেশনের মোডে, এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়ে যাওয়ার পর সেলিব্রেশনের মোডে এত পরিমাণ মানুষ সেখানে আসেন, এবং মুম্বাইতে শিবাজি পার্ক দাদারে যেটা অবস্থিত, সেখানে এত পরিমাণ মানুষ আসেন, সেটা অভাবনীয়। এবং সেখানে কোনো শিবসেনার পতাকা নিয়ে কেউ আসেননি, দেশের পতাকা নিয়ে মানুষ এসেছেন, বন্দে মাতরম গাইছেন, জনগণ মন আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাইছেন, এবং তার সঙ্গে জয় ভীম স্লোগান দিচ্ছেন হাতে সংবিধান নিয়ে। একদম সহজভাবে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছেন। মুম্বাইতে যেদিকে চোখ গেছে, এই শিবাজি পার্কের আশেপাশে প্রায় 4-5 কিলোমিটার জায়গা জুড়ে শুধুমাত্র মানুষ ছিলেন দেশের পতাকা নিয়ে। অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ছবি, এবং মানুষ বলছেন যে এই আন্দোলন কোথাও গিয়ে আমাদের নিজেদের জয় একটা আমরা ছিনিয়ে আনতে পেরেছি। অর্থাৎ কোথাও গিয়ে সম্পূর্ণ আন্দোলনটা কিন্তু মানুষের মধ্যে একটা নতুন স্পার্ক অ্যাড করেছে, যে জেন জি যদি এই ধরনের একটা আন্দোলন করে সরকারকে মাথা নোয়াতে পারে, তাহলে আমরা কেন পারবো না? অর্থাৎ সমাজের বাদবাকি ক্ষেত্রগুলো কেন পারবে না? এটা একটা ঝাঁকুনি দিয়েছে সমাজকে, যে সমাজ আমরা এতদিন ধরে দেখতে অভ্যস্ত ছিলাম, যারা মনে করতো যে শাসক দলে যারা আছে তারাই তো সমস্তটা ঠিক করবে, তারা যেভাবে চালাবে আমরা সেভাবে চলবো, সেটা যে আর হবে না, কিংবা সেটা কখনো কখনো হবে না। কখনো কখনো শাসকদেরও শুনতে হবে। हर मुद्दे पे सवाल उठाएंगे। रास्ते पे खड्डे क्यों है, ये पेट्रोल वो मिक्स क्यों कर रहे हैं, E20 फोर्सफुली क्यों हम पे फोर्स कर रहे हैं, ये एजुकेशन मिनिस्टर कुछ एक्सेप्ट ही नहीं कर रहे थे, लीक जैसा है ही नहीं। निर्मला सीतारमन का कल का बयान है, मुझे स्टूडेंट्स आके बोलते हैं कि लीक हुआ तो अच्छा हुआ, हमारा सेकेंड टाइम। बाकी जो लोगों के पास पैसे नहीं है, जो बहुत अपना एक बच्चा है घर का, पूरा ताकत लगा देते, पूरे साल भर पढ़ते हैं, और किसी के फ्रॉड के वजह से उनको पूरा साल रखना पड़ता है, उनकी फैमिली सपोर्ट नहीं करती, उनकी फाइनेंशियल कंडीशन वीक होती है, फिर उस वजह से उन लोग सुसाइड करते हैं। ये सब का जवाब देना था, और अभिजीत ने मांगा उनसे, और आखिर में उन्होंने रिज़ाइन किया। हम इस बात से बहुत खुश हैं, और हम ऐसे सवाल पूछते रहेंगे, हम किसी से डरेंगे नहीं। झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। জনগণের কথা, সেটা কোথাও গিয়ে হয়তো মানুষ নিজেরা এই মুহূর্তে সেলিব্রেট করছে। একই ছবি উঠে এসেছে হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদের রীতিমতন আমরা দেখতে পেয়েছি বাজি ফাটানো হয়েছে, এবং এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর আসা ইস্তক একদম কন্টিনিউ, শনিবার রবিবার প্রতিদিন সেখানে বাজি ফাটছে, এই ধরনের ছবি উঠে আসছে। এবং তার সঙ্গে প্রয়াগরাজ, আপনারা জানেন যে প্রয়াগরাজ অন্যতম একটা জায়গা যেখানে পেপার লিক একটা বড় সড়ো ইস্যু, এবং প্রয়াগরাজ থেকে বিহার প্রত্যেকটা জায়গাতে মারাত্মকভাবে সেলিব্রেশনের খবর এই মুহূর্তে উঠে আসছে। এবার আপনাদেরকে নিয়ে যাই অন্য আরেকটা জায়গায়, যে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি একটা বড় অ্যাকশন নিয়েছেন। ধর্মেন্দ্র প্রধান তো ইস্তফা দিয়ে নিস্তার পেয়ে গেলেন, কিন্তু এবার প্রশ্ন উঠছে সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার উদ্দেশ্যে, এবং সেই প্রশ্ন তুলছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কি প্রশ্ন তুলছেন অবশ্যই বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব বাটন আমাদেরকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। আপনাদেরকে জানাই যে একদম সরাসরি অমিত শাহকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী একটি চিঠি লিখেছেন, এবং তার নিজের সই করা সেই চিঠিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলছেন। 20শে জুলাইয়ে যে ছাত্র আন্দোলনের উপর প্রোটেস্ট হয়েছিল, এবং সেই প্রোটেস্টের উপর যেভাবে পুলিশ নির্মম লাঠিচার্জ করেছিল, কাঁদানে গ্যাস ছুড়েছিল, প্যালেট গান চালিয়েছিল, সেগুলোকে নিয়ে প্রশ্ন। তিনি প্রাথমিক যে প্রশ্নটা করছেন,
হোম মিনিস্টার হিসেবে আপনি কি লাঠিচার্জের অর্ডার দিয়েছিলেন? অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে আপনি কি সরাসরি এই কাজটা করেছিলেন যে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর পুলিশ লাঠিচার্জ করবে? এবং একদম গুরুত্বপূর্ণভাবে যে ভিজুয়াল গুলো উঠে এসেছে, লাঠিচার্জ পুলিশ যদি করেও, একটা বড় মবকে আটকানোর জন্য পুলিশ লাঠিচার্জ যদি করেও, তাহলে সেটাও তাদের ডাইরেকশন আছে যে কোমরের নিচে তারা লাঠিচার্জ করতে পারবে। কিন্তু আমরা যে ছবি দেখতে পেয়েছি, একদম মাথা টার্গেট করে করে পুলিশ লাঠি চালিয়েছে। সেই জায়গা থেকে এই প্রশ্ন কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, তেমনই কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে। এবং তার সঙ্গে আপনাদের জানাই যে গুরুত্বপূর্ণ সেকেন্ড প্রশ্নটা রাহুল গান্ধী রেখেছেন, সাদা পোশাকের কিছু মানুষজন ছিল। সাদা পোশাক পরে বলতে তাদের পুলিশের ড্রেস ছিল না, পুলিশের জুতো ছিল না, পুলিশের যে ব্যাচ থাকে সেগুলো কিছু ছিল না, তারা সাদা জামা পরে চলে এসেছিল এবং মাথায় কেউ হেলমেট পরা ছিল, কেউ মাথায় হেলমেট পরা ছিল না। তাদের হাতে ছিল পুলিশের যে লাঠিগুলো, স্টিক গুলো ব্যবহার করে পুলিশ কন্ট্রোল করার জন্য, সেই স্টিক, এবং তারা বেধড়ক মেরেছে। পুলিশ যতটা না লাঠি চার্জ করেছে, উর্দিধারী পুলিশ, সেই উর্দি ছাড়া কিছু মানুষজন তারা এসেছিলেন, তারা সিভিল ড্রেসে ছিলেন। তো রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তাই এরা কে ছিল? এরা কি সিভিল ড্রেসের পুলিশ? এবং এদেরকে ডিপ্লয় করার অর্ডার কে দিয়েছিল? সেটাও তো হোম মিনিস্ট্রি দেওয়ার কথা, সেটাকে আপনি দিয়েছিলেন? এবং যদি দিয়ে থাকেন তাহলে কাদের কাদের ডিপ্লয় করা হয়েছিল? যাদেরকে ডিপ্লয় করা হবে সিভিল ড্রেসে, তাদের তো একটা পরিচয়পত্র থাকবে, তারাও তো পুলিশেরই লোক হবেন, অথচ সিভিল ড্রেসে থাকবে। এইটা তো তাদের কাজের ধরন হয়। কিন্তু সেটা আমাদের তো কোথাও গিয়ে একটা জানতে হবে, এই অ্যাকাউন্টেবিলিটি তো স্বরাষ্ট্র দপ্তরকেই নিতে হবে। এই মর্মে তিনি দ্বিতীয় প্রশ্ন ছুড়েছেন। এবং তৃতীয় প্রশ্ন তিনি করেছেন যেটা, যে এই যে আন্দোলন, সেখানে শুধু লাঠি চার্জ আর কাঁদানে গ্যাস চার্জ হয়েছিল তেমন নয়, সেখানে প্যালাট গানও পর্যন্ত চালানো হয়েছিল। এবং যেটার একদম সরাসরি প্রেস কনফারেন্স করেন রাহুল গান্ধী। সাহিল বলে একটি ছেলেকে নিয়ে এসে, যে দিল্লি ইউনিভার্সিটি 19 বছরের একজন ছাত্র, তাকে এমন ভাবে পুলিশ প্যালাট গান চার্জ করে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। তো সেই প্যালেট গান চার্জ করার যে অর্ডার, সেটাই বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কে দিয়েছিল? এই তিনটে প্রশ্ন সহ সম্পূর্ণ একটা চিঠি নিয়ে রাহুল গান্ধী সামনে আপলোড করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। এবং সেখান থেকেই যেটা বোঝা যাচ্ছে যে এই সরকার কিন্তু সোমবার থেকে যে সংসদের দ্বিতীয় সপ্তাহ মনসুন সেশনে শুরু হতে যাচ্ছে, সেখানে বেশ খানিকটা ব্যাকফুটে যাবে। শুধু তাই নয়, তাদের কিন্তু যে বিলটা আনার কথা, অর্থাৎ তারা তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিংবা একদম ডিলিমিটেশন বিল, এগুলোর জন্য নাম্বার সাজাচ্ছিল। কিন্তু নরেন্দ্র মোদী রাত 12টার পরবর্তীতে সেদিন যে ভিডিওটা একদম মুখের সামনে রেখে করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে সামনের সোমবার আমরা একটা নতুন বিল আনবো, এই নিট পেপার লিক ইস্যু, সেটার ভিত্তিতে। এবং সেই বিলটা যদি এখন তিনি আনেন, একটা জিনিস কিন্তু বোঝাই যাচ্ছে যে সংসদে এই বিলটা তখন পাঠ করবেন অবশ্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং অমিত শাহকে সেই বিলটা পাঠ করার সময় কিন্তু এই যে প্রশ্নগুলো রাহুল গান্ধী করছেন, সেটার উত্তর করতেই হবে। কারণ রাহুল গান্ধী সেটাকে নিয়ে চর্চা করবেনই, কারণ বিল যদি আসে তাহলে সেটাকে নিয়ে চর্চা হবেই। এবং বিরোধীদের যেটা দাবি ছিল যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হবে, তারপর আমরা চর্চা করবো, আলোচনা করবো নিট পেপার লিক ইস্যু নিয়ে। কিন্তু ইস্তফা তো হয়ে গিয়েছে, তাহলে এবার তো সরাসরি আলোচনায় আসতে হবে বিজেপি সরকারকে। কোনোভাবেই তারা সেই আলোচনা স্কিপ করতে পারবে না। এবং তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ এপিসোড কিন্তু থাকবেই, 20শে জুলাই যেভাবে ভাবে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছিল সেটা। এবং তার আগেই ঠিক রাহুল গান্ধী কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেটা কিন্তু একদম এই চিঠিতেই বোঝা যাচ্ছে। এবং অবশ্যই যন্তর মন্ত্রে হয়তো ছাত্র আন্দোলন ভেঙে গিয়েছে, সেটা হয়তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু পলিটিক্যালি একটা চার্জ আপ হয়েছে সম্পূর্ণ বিরোধীরা। এবং রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হিসেবে যেভাবে একদম চিঠিটাকে সামনে আনলেন, এবং তার সঙ্গে সারা দেশ জুড়ে যেভাবে সেলিব্রেশন হচ্ছে, সাধারণ মানুষের মন থেকে ভয়টা যেভাবে চলে গিয়েছে, সেটা কিন্তু একটা নতুন দিক একটা শুরু হবে। এবং সংসদের মধ্যে আমরা বারংবারই আপনাদের সংসদের সমস্ত বিস্তারিত ভিডিওর সামনে রাখার চেষ্টা করি। এবারে সংসদের মধ্যে কিন্তু অবশ্যই যখন দ্বিতীয় সপ্তাহে সংসদ শুরু হবে, তখন হয়তো সেভাবে আমরা আর ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে একদম ওয়েলে নেমে এসে সংসদ চালাতেই তারা দেবে না, সেরকম প্রেক্ষিত দেখবো না। কিন্তু যখন তর্ক হবে, বিল আসবে, সেটা নিয়ে রাহুল গান্ধী যখন বক্তব্য রাখবেন, তখন তার সামনে দাঁড়ানো কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা কঠিনই হবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা মন্ত্রীদের। এবং অবশ্যই
স্বরাষ্ট্রমন্ত্রীকে এবার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে লাঠিচার্জ করতে অর্ডার দিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই সাদা পোশাকের যারা সিভিল ড্রেসে একদম পিটিয়েছে, ছাত্রদের বেধড়ক মেরেছে, পুলিশের থেকেও তারা বেশি অ্যাকশন নিয়েছে, তাদেরকে কি ডিপ্লয় করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? তাহলে তাদের লিস্টটা কোথায়? এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, এই প্যালাট গান চালানোর যে অধিকার সেটা বা পুলিশকে কে দিয়েছিল, সেটাও কি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন? এই প্রশ্নগুলোর সামনে দাঁড়াতে হবে অমিত শাহকে। সম্পূর্ণটা আমরা অবশ্যই নজর রাখবো সংসদে কি হচ্ছে সোমবার থেকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন অবশ্যই তো জানেন যে আমরা সংসদ চলাকালীন প্রতি মুহূর্তের আপডেট প্রায় আপনাদের দিতে থাকি। তো এবারেও অবশ্যই নজর রাখবেন, প্রথম সপ্তাহ কেটে গিয়েছে মনসুন সেশনে, একদিনও সম্পূর্ণ সংসদ হয়নি, বারংবার এসেছেন ওম বিড়লা বা জগদম্বিকা পাল, তারা অ্যাডজন করে দিয়ে চলে গিয়েছেন, কিন্তু দ্বিতীয় সপ্তাহের থেকে নজর কিন্তু আপনাদের রাখতেই হবে টক টু বাংলার পর্দায় সমস্ত ধরনের আপডেট, সংসদ সংক্রান্ত এবং বিভিন্ন সারা দেশের পলিটিক্যাল আপডেট দেখার জন্য। এবং অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ছড়িয়ে দিন টক টু বাংলা আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে। ধন্যবাদ।